আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোসলেউদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ এমবিবিএস 59 ব্যাচ। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আছি আলহামদুলিল্লাহ ইমিউনিটি পার্ট 16 এ। তো আমরা গত ভিডিওতে কথা বলেছিলাম হেলপার টি সেল 2 মেডিয়েটেড ইমিউনিটি। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে হেলপার টি সেল 1 মেডিয়েটেড ইমিউনিটি ইনশাআল্লাহ। তো এই হেলপার টি সেল 1 মেডিয়েটেড ইমিউনিটিটা কখন হয়? সেটা হলো যে ব্যাকটেরিয়াল ইনফেকশন মেইনলি, আর এছাড়াও ভাইরাল ফাঙ্গাল ইনফেকশনও হতে পারে হয়। এখন চলে আসি, আমরা যেহেতু ল্যাঞ্জে ব্যাকটেরিয়া দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে চার্টে, আমরা ব্যাকটেরিয়ালটা দিয়ে এক্সপ্লেন করছি। তো আসুন প্রথমে এই ব্যাকটেরিয়াল ইনফেকশনটা আমরা একটু দেখি। ধরুন এটা হলো আমার একটা এপিথেলিয়াল ব্যারিয়ার, অর্থাৎ এটা হলো আমার স্কিনের একটা লেয়ার। স্কিনে আমরা জানি মোট দুইটা লেয়ার থাকে, এপিডার্মিস ডার্মিস। এপিডার্মিস আবার 5টা সেল লেয়ার, এর মধ্যে বাহিরের দুইটা সেল লেয়ার হচ্ছে এগুলো ক্যারাটিনাইজড, হ্যাঁ, ক্যারাটিনাইজড এবং ডেড সেল লেয়ার। আর এর ভেতরের যে 3টা লেয়ার সেগুলো হলো অ্যালাইভ সেল। হ্যাঁ, তো ধরুন এটা হলো একটা অ্যালাইভ এপিথেলিয়াল সেলস। তো এই হলো তার নিউক্লিয়াস। এখন এটা স্কিনে হলো হচ্ছে এপিথেলিয়াল ব্যারিয়ার। আর যদি আমাদের ইন্টারনাল সারফেসে হয়, যেমন নোজ, তাহলে সেখানে কি আছে? মিউকোসা, নেজাল মিউকোসা। তারপরে গ্যাস্ট্রোইন্টেস্টিনালে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মিউকোসা। তারপরে হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্টে সিউডোস্ট্রাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। তাহলে যে কোনো ব্যারিয়ার, সেটা আইদার হতে পারে এপিথেলিয়াল ব্যারিয়ার অর মিউকোসাল ব্যারিয়ার। ঠিক আছে? আচ্ছা, তো এই যে কোনো একটা ব্যারিয়ারকে, ধরুন এই একটা ব্যাকটেরিয়া, এইটা হলো একটা ব্যাকটেরিয়া, এনি ওয়ে সে এই এপিথেলিয়াল ব্যারিয়ারটাকে ক্রস করে সে চলে আসলো আমাদের ইন্টারস্টিশিয়াল স্পেস, অর্থাৎ টিস্যুর মধ্যে ঢুকে গেল, সাবকিউটেনিয়াস স্পেস, অথবা হচ্ছে আমাদের ল্যামিনা প্রোপ্রিয়া যদি মিউকোসা হয়, ঢুকে গেল। এখন এই আমাদের ইন্টারস্টিশিয়াল স্পেসে আল্লাহ তাআলা কি দিয়ে রেখেছেন? এখানে কিছু রেসিডেন্ট সেল কি কি আছে? যেমন রেসিডেন্ট ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল, তারপরে হচ্ছে আমাদের ন্যাচারাল কিলার সেল, মাস্ট সেল, এগুলো হচ্ছে থাকে। আচ্ছা, এখন একটা ব্যাকটেরিয়া যখন ঢুকে, এই হোল ব্যাকটেরিয়াটা হলো আমার জন্য অ্যান্টিজেন। আর ব্যাকটেরিয়ার সেল ওয়ালের যে স্পেসিফিক মলিকিউলগুলো আমার ডেনড্রাইটিক সেল, ম্যাক্রোফেজ, ওরা ওদের টল লাইক রিসেপ্টর অর্থাৎ প্যাটার্ন রেকগনিশন রিসেপ্টর দ্বারা চিনতে পারে, ওই পোর্শনটাকে আমরা বলি প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকিউলার প্যাটার্ন। তাহলে ব্যাকটেরিয়ার প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকিউলার প্যাটার্নকে ডিটেক্ট করবে ডেনড্রাইটিক সেল বা ম্যাক্রোফেজের প্যাটার্ন রেকগনিশন রিসেপ্টর, অর্থাৎ মোস্ট অফ টল লাইক রিসেপ্টর। আচ্ছা, তো ধরুন এই যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার গায়ে এইটা হলো আমাদের প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকিউলার প্যাটার্ন। এই আর এইখানে দেখেন এই যে ডেনড্রাইটিক সেল আর এই ম্যাক্রোফেজ, এই ম্যাক্রোফেজের গায়ে দেখেন আকাশি কালারের একটা টি শেপ রিসেপ্টর আমি এঁকেছি। এই যে এটা হলো টল লাইক রিসেপ্টর, অর্থাৎ এটা হলো প্যাটার্ন রেকগনিশন রিসেপ্টর। এই প্যাটার্ন রেকগনিশন রিসেপ্টর এই পিএএমপি কে ডিটেক্ট করবে। ডিটেক্ট করার পরে তারা এই ব্যাকটেরিয়াটাকে ফ্যাগোসাইটোসিস করবে। ফ্যাগোসাইটোসিস করে তারা ওই ফ্যাগোলাইসোসোম ফর্ম করবে। ফ্যাগোলাইসোসোম হয়ে তখন ওরা এই ব্যাকটেরিয়াকে মানে একদম ডাইজেস্ট করে ওর প্রোটিনগুলোকে ভেঙে ছোট ছোট পেপটাইডে পরিণত করবে। একটা পেপটাইডে 18 to 15 অ্যামাইনো অ্যাসিড থাকবে, 18 to 15 অ্যামাইনো অ্যাসিড থাকবে। এই একটা শর্ট পেপটাইডকে, ধরুন এই শর্ট পেপটাইডকে আমরা এই একটা রেড সার্কেল দ্বারা ইন্ডিকেট করছি। এই শর্ট পেপটাইডটাকে ম্যাক্রোফেজ এবং ডেনড্রাইটিক সেল তাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তৈরি হওয়া MHC2 প্রোটিনের সাথে কম্বাইন করে ওদের সেল সারফেসে নিয়ে এসে সেট করবে। এই যে দেখেন আমি পার্পল কালার দিয়ে MHC2 কে বুঝিয়েছি এই ডেনড্রাইটিক সেলের গায়ে, এবং একইভাবে ম্যাক্রোফেজের গায়ে MHC2, এবং তার সাথে লেগে আছে লাল কালারের, পিঙ্ক কালারের, সেটা হলো আমাদের শর্ট পেপটাইড। শর্ট পেপটাইড, শর্ট পেপটাইড অফ ব্যাকটেরিয়া। ওকে, আচ্ছা, এখন এইভাবে ওকে নিয়ে ম্যাক্রোফেজটা এখানে অপেক্ষা করবে হেলপার টি সেল 1 এর জন্য, আর ডেনড্রাইটিক সেলটা এট দ্য সাইট অফ ইনফ্লামেশন থেকে থ্রো অ্যাফারেন্ট লিমফ্যাটিক্স দিয়ে, এই যে দেখেন ক্যানেলটা অ্যাফারেন্ট লিমফ্যাটিক্স দিয়ে সারাউন্ডিংস লিম্ফ নোডে চলে যাবে। তো একটা সারাউন্ডিংস লিম্ফ নোডে আমরা জানি 3টা রিজন, একটা হচ্ছে প্যারাকর্টিক্যাল, কর্টিক্যাল এবং হচ্ছে সাইনাস। তো কর্টিক্যাল এরিয়ার মধ্যে থাকে লিম্ফয়েড ফলিকল, এগুলি নিয়ে আমরা ডিটেলস বলেছিলাম আমাদের আগের ভিডিওতে। তো এই লিম্ফয়েড ফলিকলে থাকে ম্যাচিউর, নেইভ
দ্যাট মিনস ইনঅ্যাক্টিভেটেড বি সেল, এটা হলো বি সেল। তো বি সেলের গায়ে থাকে কি বি সেল রিসেপ্টর, এই বি সেল রিসেপ্টর হলো ইমিউনোগ্লোবুলিন এম অ্যাকচুয়ালি। এটা নিয়ে আমরা ডিটেলস কথা বলেছিলাম আলহামদুলিল্লাহ। তো এখন এই হলো অবস্থা। আর প্যারাকর্টিক্যাল এরিয়াতে থাকে দুই ধরনের টি সেল, একটা হলো CD4 টি সেল এবং আরেকটা হলো CD8 টি সেল। তো ব্যাকটেরিয়াল ইনফেকশনে মেইনলি CD4 টি সেলটাই আসে, CD8 টি সেলটা হচ্ছে ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে। তো আমরা বোঝানোর জন্য এখানে CD4 টি সেলটাকেই নিলাম। আচ্ছা, তো এখন এই ডেনড্রাটিক সেলটা MHC2 পেপটাইড কমপ্লেক্স প্রেজেন্টেড অন ইটস সেল সারফেস, এই অবস্থাতে সে অ্যাট দ্য সাইট অফ ইনফ্লামেশন থেকে চলে আসলো আমাদের লিম্ফ নোডে প্যারাকর্টিক্যাল এরিয়াতে। দেখেন এই আমি এখানে একটা ডেনড্রাটিক সেল আঁকলাম, এই হলো ডেনড্রাটিক সেলের নিউক্লিয়াস এবং ডেনড্রাটিক সেলের সেল সারফেসে আমাদের ছিল কোনটা, এই যে এই MHC2 প্রোটিন combined with short peptide of antigen। আচ্ছা, এবং এই যে CD4 টি সেলে দেখেন এটা হলো টি সেল রিসেপ্টর আর এটা হলো CD28 প্রোটিন। আর ডেনড্রাটিক সেলে CD28 এর জন্য একটা লাইগ্যান্ড থাকবে, সেটা হলো B7 প্রোটিন, এগুলো আমরা পড়েছিলাম আগে B7 প্রোটিন। তাহলে B7 প্রোটিনের সাথে CD28 আর ডেনড্রাটিক সেলের MHC2 পেপটাইড কমপ্লেক্সের সাথে CD4 টি সেলের কোনটা বাইন্ড করবে টি সেল রিসেপ্টর। তাহলে এটা হলো সিগন্যাল 1, এটা হলো সিগন্যাল 2। তাহলে ওদের মধ্যে যখন সিগন্যাল 1 এবং সিগন্যাল 2 হবে তখন এই ডেনড্রাটিক সেলটা CD4 টি সেলের উপরে কিছু ইন্টারলিউকিন রিলিজ করবে স্পেশাল। আর যখনই এই সিগন্যাল 1 এবং সিগন্যাল 2 হবে ডেনড্রাটিক সেল এবং CD4 টি সেলের মধ্যে, তখন এই CD4 টি সেলটা অ্যাক্টিভেটেড হবে। তো ও অ্যাক্টিভেটেড হলো, ও তখন বেশি বেশি কি রিলিজ করবে ইন্টারলিউকিন 2 এবং একই সাথে ওর সেল সারফেসে ইন্টারলিউকিন 2 রিসেপ্টর এক্সপোজ হবে অর্থাৎ অটোক্রাইন ফ্যাশনে। তো ও যে ইন্টারলিউকিন 2 রিলিজ করলো ওই ইন্টারলিউকিন 2টা ধরুন আমরা এই আকাশি কালার দিয়ে বোঝাচ্ছি, এই ইন্টারলিউকিন 2টা ওর নিজের ইন্টারলিউকিন 2 রিসেপ্টরে বাইন্ড হবে। ও এই ইন্টারলিউকিন 2 রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, বাইন্ড করলে এই ইন্টারলিউকিন 2টা এই CD4 টি সেলের জন্য গ্রোথ ফ্যাক্টরের মতো কাজ করে, গ্রোথ ফ্যাক্টর। তখন এই CD4 টি সেলটা মাইটোটিক র্যাপিড মাইটোটিক ডিভিশনে যাবে, অনেকগুলো CD4 টি সেল তৈরি করবে। একই সাথে আমরা বলেছিলাম কি যে ডেনড্রাটিক সেল এই সিগন্যাল 1 এবং সিগন্যাল 2 হওয়ার পরে এই CD4 টি সেলের উপরে কিছু স্পেসিফিক ইন্টারলিউকিন রিলিজ করে, তার উপরে ডিপেন্ড করছে এই CD4 টি সেলটা কোন ধরনের ডিফারেন্সিয়েশন হবে। ঠিক আছে, তো যখন হেল্পার টি সেল 1 মেডিয়েটেড ইমিউনিটি হবে তখন হচ্ছে ডেনড্রাটিক সেল CD4 টি সেলের উপরে ইন্টারলিউকিন 12 রিলিজ করবে, ইন্টারলিউকিন 12। এই ইন্টারলিউকিন 12 রিলিজ করলে CD4 টি সেলটা বুঝবে যে ডেনড্রাটিক সেল আমাকে বলছে হেল্পার টি সেল 1 এ রূপান্তরিত হওয়ার জন্য। আচ্ছা, তাহলে এই CD4 টি সেলগুলো একদিকে পলিফারেশন হচ্ছে, আবার ওই পলিফারেটেড সেলগুলো ডিফারেন্সিয়েট হয়ে হচ্ছে হেল্পার টি সেল 1, হেল্পার টি সেল 1। তাহলে এটাকে আমরা দেখাচ্ছি TH1। ঠিক আছে, আচ্ছা এবার আমরা একটু নিচের দিকে আসি। তাহলে এই CD4 টি সেলটা তখন ডিফারেন্সিয়েটেড হয়ে তৈরি হবে হেল্পার টি সেল 1। তাহলে এই সেলটা ধরুন হেল্পার টি সেল 1, তাহলে এরকম অনেকগুলো আমার হেল্পার টি সেল 1 প্রোডিউস হয়। আচ্ছা, এখন অন্যদিকে হচ্ছে কি আমার কিছু ডেনড্রাটিক সেল CD4 টি সেল, দেখেন আমরা CD4 টি সেল একটাতে শেষ করলাম, একইভাবে আরেকটা ডেনড্রাটিক সেল এই CD4 টি সেল, আরেকটা CD4 টি সেলের এই যে টি সেল রিসেপ্টর এবং CD28 এর সাথে সিগন্যাল 1 এবং সিগন্যাল 2 করবে এবং ওর উপরে রিলিজ করবে ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, ইন্টারলিউকিন 23। ঠিক আছে, এই তিনটি ইন্টারলিউকিন যখন রিলিজ করবে তখন এই CD4 টি সেলটা বুঝবে
যে এগুলো কে রিলিজ করছে, ডেনড্রাইটিক সেল। এখানে তো ডেনড্রাইটিক সেল এসেছে, এই ডেনড্রাইটিক সেল, এই হলো ডেনড্রাইটিক সেলের নিউক্লিয়াস এবং ওর সাথে সিগন্যাল 1 সিগন্যাল 2 হলো। তখন CD4 টি সেলটা বুঝবে যে ডেনড্রাইটিক সেল আমাকে নির্দেশ দিচ্ছে যে হেল্পার টি সেল 17 এ কনভার্ট হবে। তখন এই CD4 টি সেলগুলো হেল্পার টি সেল 17 এ কনভার্ট হবে। তাহলে অনেকগুলো হেল্পার টি সেল 17 তৈরি হবে। ঠিক আছে, অনেকগুলো হেল্পার টি সেল 17 তৈরি হবে। তাহলে একটা CD4 টি সেল কোন ধরনের হেল্পার টি সেলে রূপান্তরিত হবে সেটা ডিটেক্ট করছে কে, ডেনড্রাইটিক সেল। কিভাবে, বিভিন্ন ইন্টারলিউকিন রিলিজের মাধ্যমে। তাহলে একদিকে আমার হেল্পার টি সেল 1 প্রডিউস হলো অনেকগুলো, ধরুন এই হলো আরেকটা হেল্পার টি সেল 1, এই হলো আরেকটা হেল্পার টি সেল 1, আর অন্যদিকে কিছু ডেনড্রাইটিক সেল ইন্টারলিউকিন 1, 6, 23 এর মাধ্যমে CD4 টি সেলকে ডিফারেন্সিয়েট করবে হেল্পার টি সেল 17। ধরুন এখন আঁকছি, এগুলো হলো হেল্পার টি সেল 17, হেল্পার টি সেল 17, হেল্পার টি সেল 17 এগুলো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমার এখন দুই ধরনের সেল তৈরি হলো। কোথায় তৈরি হয়েছে, প্যারাকর্টিক্যাল এরিয়াতে, হেল্পার টি সেল 1 এবং হেল্পার টি সেল 17। আচ্ছা, অন্যদিকে আমরা একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে যখনই ডেনড্রাইটিক সেলের সাথে CD4 টি সেলের সাথে সিগন্যাল 1 এবং সিগন্যাল 2 হবে, তখন CD4 টি সেলটা মানে উইদাউট দ্য স্টিমুলেশন অফ ইন্টারলিউকিন সে অলওয়েজ কিছু CD4 টি সেল ফলিকুলার হেল্পার টি সেলে ডিফারেন্সিয়েটেড হয়। তাহলে আবার কিছু দেখেন, ওই কারণে আমি বোঝানোর জন্য 3টা CD4 টি সেল লিখেছি। দেখেন এই CD4 টি সেলটা ডিফারেন্সিয়েটেড হয়েছে হেল্পার টি সেল 1 এ, আর এই CD4 টি সেলটা ডিফারেন্সিয়েটেড হয়েছিল হেল্পার টি সেল 17 এ, আর এই CD4 টি সেলটা ডিফারেন্সিয়েটেড হবে ফলিকুলার হেল্পার টি সেল। তো ধরুন এটা হলো ফলিকুলার হেল্পার টি সেল, এটা হলো ফলিকুলার হেল্পার টি সেল, তাহলে DFH। ঠিক আছে, আচ্ছা এখন এর মধ্যে এই হেল্পার টি সেল 1 এবং হেল্পার টি সেল 2 ওরা ইফারেন্ট লিম্ফ্যাটিক্স। তাহলে একটা লিম্ফ নোডে আসার রাস্তা হচ্ছে এফারেন্ট লিম্ফ্যাটিক্স, বের হওয়ার রাস্তা হচ্ছে ইফারেন্ট লিম্ফ্যাটিক্স, এবং ভেইনস মোস্ট অফেন ইফারেন্ট লিম্ফ্যাটিক্স দিয়ে বের হয়। তাহলে ওরা এই ইফারেন্ট লিম্ফ্যাটিক্স দিয়ে, এই লিম্ফ নোড থেকে আরেকটা রাস্তা আমরা আঁকি, এটা হলো ইফারেন্ট লিম্ফ্যাটিক্স। এই ইফারেন্ট লিম্ফ্যাটিক্স দিয়ে হেল্পার টি সেল, ধরুন এখন যে সেলটা আঁকলাম এটা হলো হেল্পার টি সেল 1, আরেকটা হচ্ছে এটা হলো হেল্পার টি সেল 17। তাহলে এই হেল্পার টি সেল 1 এবং হেল্পার টি সেল 17 ওরা লিম্ফ নোডের প্যারাকর্টিক্যাল এরিয়া থেকে ইফারেন্ট লিম্ফ্যাটিক্স ঢুকে ওরা চলে আসবে কোথায়, ভেনাস সার্কুলেশন। ঠিক আছে, ভেনাস সার্কুলেশন, এই ভেনাস সার্কুলেশন থেকে তারা হার্টে যাচ্ছে, হার্ট থেকে আলটিমেটলি অ্যারোটা হয়ে চলে আসবে কোথায়, এই যে ইনফেক্টেড টিস্যুর কাছাকাছি, ইনফেক্টেড টিস্যুর কাছাকাছি চলে আসবে। তো ইনফেক্টেড টিস্যুর কাছাকাছি যদি চলে আসে, তাহলে এখানে বোঝানোর জন্য আমরা একটা ব্লাড ভেসেল আঁকি। এই হলো আমার একটা আর্টারিওল, আর্টারিওল, আর্টারিওল। তাহলে এই আর্টারিওলে যখন এই হেল্পার টি সেল 1 এবং হেল্পার টি সেল 17 ওরা যখন আসলো, তখন এই যে অ্যাট দ্য সাইট অফ ইনফ্লামেশন থেকে ওদের উপরে কি রিলিজ হচ্ছে, বিভিন্ন কেমোকাইন, কেমোট্যাক্সিস করছে। তখন এই হেল্পার টি সেল 1 এবং হেল্পার টি সেল 17টা ব্লাড ভেসেলস থেকে থ্রু ডায়াবেটিসিস বেরিয়ে ওরা চলে আসবে কোথায়, অ্যাট দ্য সাইট অফ ইনফ্লামেশন। তো ধরেন আমি পার্পল কালার দিয়ে বোঝাচ্ছি, এই যে এখন অ্যাট দ্য সাইট অফ ইনফ্লামেশনে চলে আসলো আমার সেল দুটো, দুই ধরনের সেল, অনেকগুলো চলে আসবে। আমি বোঝানোর জন্য একটাই গেছে, একটা হলো হেল্পার টি সেল 1 আর একটা হলো হেল্পার টি সেল 17। ঠিক আছে, চলে আসলো ওরা। আচ্ছা এবার আমরা ঘুরে আসি ফলিকুলার হেল্পার টি সেলটার কি হবে। দেখেন এখানে এই যে ফলিকুলার হেল্পার টি সেল, এই ফলিকুলার হেল্পার টি সেলটা ব্লাডে যাবে, ও প্যারাকর্টিক্যাল এরিয়া থেকে কর্টিক্যাল এরিয়াতে চলে আসবে। চলে এসে ও এই যে এখানে ম্যাচিউর নাইভ বি সেল আছে তার সাথে সিগন্যালিং করবে। এর আগে হচ্ছে দেখেন কিছু ব্যাকটেরিয়া ওরা ম্যাক্রোফেজ এবং ডেনড্রাইটিক সেল ওদেরকে ফ্যাগোসাইটোসিস করার আগেই ওরা ফ্রিলি, দেখেন ওদেরকে কেউ এনগালফ করতে পারে না, ওরা ফ্রিলি এই এফারেন্ট লিম্ফ্যাটিক্স দিয়ে লিম্ফ নোডে চলে আসলো। লিম্ফ নোডে এসে
ওরা সোজাসুজি দেখেন এখানে একটা ব্যাকটেরিয়া দেখা যাচ্ছে, এই ওরা সোজাসুজি এই প্যারাকর্টিক্যাল এরিয়াকে ক্রস করে ওরা চলে আসবে কর্টিক্যাল এরিয়া। এই যে ব্যাকটেরিয়া, এই কর্টিক্যাল এরিয়াতে চলে আসলো ব্যাকটেরিয়াটা। এখন এই ব্যাকটেরিয়াটার গায়ে যে প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্ন আছে, ওকে কিন্তু ডিটেক্ট করতে পারবে এই বি সেল রিসেপ্টর অর্থাৎ ইমিউনোগ্লোবুলিন এম। তখন ও এই ব্যাকটেরিয়াটাকে রিসেপ্টর মিডিয়েটেড এন্ডোসাইটোসিস করবে, অনেকটা ফ্যাগোসাইটোসিসের মতো, বাট নট ফ্যাগোসাইটোসিস, এটা হচ্ছে এন্ডোসাইটোসিস। যাই হোক, তো যখন এনগাল্প করবে, করার পরে এই বি সেলটা এই ব্যাকটেরিয়াকে ডাইজেস্ট করবে, করে শর্ট পেপটাইড বানাবে। ওই শর্ট পেপটাইডটাকে বি সেলটাও এক ধরনের প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, তখন ও ওর সেল সারফেসে এই ব্যাকটেরিয়ার শর্ট পেপটাইডটাকে থ্রো এমএসসি টু, এটা হলো এমএসসি টু, এই এমএসসি টু এর মাধ্যমে এই ব্যাকটেরিয়ার শর্ট পেপটাইডকে প্রেজেন্ট করবে, অপেক্ষা করছে ফলিকুলার হেল্পার টি সেলের জন্য। এখন ফলিকুলার হেল্পার টি সেল চলে আসলো, এই যে একটু আগে দেখালাম সে চলে আসলো, এটা হলো ফলিকুলার হেল্পার টি সেল। এখন ফলিকুলার হেল্পার টি সেলের সাথে এবার বি সেলের একটা সিগন্যালিং হবে। কি সিগন্যালিং? ফলিকুলার হেল্পার টি সেল, যেহেতু ফলিকুলার হেল্পার টি সেল একটা টি সেল, তাহলে ওর সেল সারফেসও আছে কি আমাদের টি সেল রিসেপ্টর। এই হলো টি সেল রিসেপ্টরের সাথে এখানে সিগন্যাল 1 হবে। এখন এখানে CD28 না, এখানে হচ্ছে আরেকটা, এখানে সিগন্যাল 2টা হবে অন্যভাবে। কি হবে? এই ফলিকুলার হেল্পার টি সেলে মধ্যে থাকবে CD40 লাইগেন্ড, CD40 লাইগেন্ড। ধরুন এই যে এটা হলো CD40 লাইগেন্ড, এই এটা হলো CD40 লাইগেন্ড। তাহলে CD40 লাইগেন্ড যেহেতু আছে, তার একটা কি থাকবে? CD40 রিসেপ্টর। এই CD40 রিসেপ্টরটা হচ্ছে কোথায় থাকবে? বি সেলের গায়ে। তাহলে ওদের মধ্যে একটা সিগন্যাল হবে। যখন এই দুটো সিগন্যাল হবে, তখন এই ফলিকুলার হেল্পার টি সেলটা এবার কি করবে? ও এই বি সেলের উপরে রিলিজ করবে ইন্টারলিউকিন 21। এখন হেল্পার টি সেল 2 মিডিয়েটেড ইমিউনিটিতে আমি আপনাদেরকে কি বলেছিলাম যে ফলিকুলার হেল্পার টি সেল ইন্টারলিউকিন 4 রিলিজ করছে। তো যখন ফলিকুলার হেল্পার টি সেল ইন্টারলিউকিন 4 রিলিজ করে, তখন বি সেলটা যে প্লাজমা সেলে কনভার্ট হবে, সেটা অনলি ইমিউনোগ্লোবুলিন ই তৈরি করে। ঠিক আছে? আর যখন ফলিকুলার হেল্পার টি সেল ইন্টারলিউকিন 21 রিলিজ করে, তখন এই বি সেলটা অ্যাক্টিভেটেড হওয়ার পরে 5 ধরনের, অর্থাৎ মেইনলি হচ্ছে 3টা তৈরি করে। ল্যাঞ্চে এটা লেখা আছে ইমিউনোগ্লোবুলিন জি, ইমিউনোগ্লোবুলিন ই, ইমিউনোগ্লোবুলিন এ। তাহলে 21 রিলিজ করলে তখন এই বি সেলটা এই 3 ধরনের অ্যান্টিবডি তৈরি করছে। তো এর মধ্যে আমরা জানি কি, এই যে ইমিউনোগ্লোবুলিন জি, ও কিন্তু কি করতে পারে? অপসনাইজেশন করে, অপসনাইজেশন। তাহলে ধরুন এটা হলো ইমিউনোগ্লোবুলিন জি, তাহলে আমার অনেকগুলো ইমিউনোগ্লোবুলিন জি তৈরি হয়ে গেল এই অ্যাক্টিভেটেড বি সেল অর্থাৎ প্লাজমা সেল থেকে। এই অ্যান্টিবডিগুলো তখন এই যে লিম্ফ নোডের মধ্যে যে ব্লাড সার্কুলেশন ছিল, অর্থাৎ আর্টারি ঢুকে ভেইন বেরো, ওই ভেইনের মধ্যে ঢুকবে এই অ্যান্টিবডিগুলো। তখন ওই ভেনাস সার্কুলেশনের মাধ্যমে ওরা আলটিমেটলি হার্টে আসবে, হার্ট থেকে ওরা পরবর্তীতে আমার কোথায় চলে আসবে? এই যে অ্যাট দ্য সাইট অফ ইনফ্লামেশন, ওই যে ব্লাড ভেসেলস, এই ব্লাড ভেসেলস থেকে বেরিয়ে ওরা অ্যাট দ্য সাইট অফ ইনফ্লামেশনে চলে আসবে। তাহলে ধরুন এই যে অ্যাট দ্য সাইট অফ ইনফ্লামেশনে চলে আসলো, এগুলো সবগুলো চলে আসলো, তাহলে এই অ্যান্টিবডিগুলো চলে আসলো। এখন এই অ্যান্টিবডিগুলো কি করবে? অপসনাইজেশন করবে। এই অ্যান্টিবডিগুলো কি করবে? আমরা একটু নিচের দিকে আসি। দেখেন, তাহলে এখানের মধ্যে তো আমরা এখন অ্যাট দ্য সাইট অফ ইনফ্লামেশনে আছি আমরা টিস্যুতে। তাহলে এইগুলো আমার ব্যাকটেরিয়া, এইগুলো ব্যাকটেরিয়া। কিছু ব্যাকটেরিয়াকে ম্যাক্রোফেজ এবং ডেন্ড্রাইটিক সেল এনগালফ করে ফেলেছে, আর কিছু এখনো থেকে গেছে বাইরে। আচ্ছা, এখন এই ব্যাকটেরিয়াগুলোর এই হলো ওদের গায়ে থাকা প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকিউলার প্যাটার্ন, প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকিউলার প্যাটার্ন। এখন আমার একটু আগে যে ইমিউনোগ্লোবুলিন জি অ্যান্টিবডি তৈরি হয়েছে, এই ইমিউনোগ্লোবুলিন জি এসে এই প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকিউলার প্যাটার্নের সাথে বাইন্ড হয়ে যাবে, বাইন্ড হয়ে গেল, এই বাইন্ড হয়ে গেল। তাহলে এটা কি বলছি? অপসনাইজেশন। এখন দেখেন, এখানে আমরা যে ম্যাক্রোফেজ এঁকেছিলাম,
ম্যাক্রোফেজ, এই ম্যাক্রোফেজে কিন্তু এই ইমিউনোগ্লোবিউলিন জি এর জন্য রিসেপ্টর আছে, যেটাকে আমরা বলি এফসি রিসেপ্টর। এই হলো এফসি রিসেপ্টর ফর ইমিউনোগ্লোবিউলিন জি। তখন এই ম্যাক্রোফেজটা এখানে আসবে, আসার পরে এই ইমিউনোগ্লোবিউলিন জি এর সাথে এই ইমিউনোগ্লোবিউলিন জি রিসেপ্টরটা বাইন্ড হবে। বাইন্ড হলে ম্যাক্রোফেজ তখন অ্যান্টিবডির মাধ্যমে এই ব্যাকটেরিয়াটাকে আরো ভালোভাবে চিনতে পারবে। তখন ও কি করবে, ওকে ফ্যাগোসাইটোসিস করে ফেলবে। তাহলে এই অ্যান্টিবডিগুলো কি করছে, ফ্যাগোসাইটোসিস প্রমোট করছে, এটাকে আমরা বলছি অপসোনাইজেশন। একইভাবে কমপ্লিমেন্টও হেল্প করবে। কোন কমপ্লিমেন্টটা? C3b, এটা আমরা কমপ্লিমেন্ট চ্যাপ্টারে ইনশাআল্লাহ কথা বলবো। এইভাবে ম্যাক্রোফেজ তখন বাকি ব্যাকটেরিয়াগুলোকে এনগালফ করতে শুরু করবে, ফলে ওদেরকে ডিস্ট্রয় করবে। তাহলে এখন এখানে দেখেন আমরা কোথায় আছি বললাম যে এট দ্য সাইট অফ ইনফ্লামেশনে আছি। আচ্ছা, এখন এট দ্য সাইট অফ ইনফ্লামেশনে কি বলেছিলাম, যে ম্যাক্রোফেজ এই ব্যাকটেরিয়াটাকে এনগালফ করার পরে এমএসসি পেপটাইড কমপ্লেক্স নিয়ে অপেক্ষা করছে কখন হেল্পার টি সেল আসবে। আচ্ছা, এখন আর অন্যদিকে এই ইমিউনোগ্লোবিউলিন জি এসে এই অপসোনাইজেশন কাজ করলো। এখন দেখেন, এখন হেল্পার টি সেল তো চলে আসলো, তাহলে আমার কয় ধরনের হেল্পার টি সেল আসলো এই এট দ্য সাইট অফ ইনফ্লামেশনে? দুই ধরনের, হেল্পার টি সেল 1 আর হলো হেল্পার টি সেল 17। এখন এখানে আসার পরে যে ম্যাক্রোফেজগুলো এই যে দেখেন এমএসসি 2 পেপটাইড কমপ্লেক্স নিয়ে অপেক্ষা করছিল, ওদের সাথে এই হেল্পার টি সেলগুলোর কি হবে, আবার একইভাবে সিগন্যাল 1 এবং সিগন্যাল 2 হবে। দেখেন এখানে আমি দেখিয়েছি যে এই যে হলো সিগন্যাল 1 দেখতে পাচ্ছেন, আর তার সাথে এই হচ্ছে সিগন্যাল 2, এটা হলো হেল্পার টি সেল 1। এভাবে অনেকগুলো হেল্পার টি সেল 1 এর সাথে অনেক ম্যাক্রোফেজের এই সিগন্যালিং হবে। একইভাবে হেল্পার টি সেল 17 এর সাথেও এই রেসিডেন্ট ম্যাক্রোফেজগুলোর সিগন্যাল 1 এবং সিগন্যাল 2 হবে। তো সিগন্যাল 1 এবং সিগন্যাল 2 হওয়ার পরে যেই ম্যাক্রোফেজটা হেল্পার টি সেল 1 এর সাথে বন্ডিং হয়েছে, ও এই হেল্পার টি সেল 1 এর উপরে রিলিজ করবে ইন্টারলিউকিন 12। ঠিক আছে, তো যখন ইন্টারলিউকিন 12 রিলিজ করবে, তখন এই হেল্পার টি সেল 1টা বুঝবে না, ঠিক আছে, আমার এই ম্যাক্রোফেজটা আমার যে ব্যাকটেরিয়াল প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকিউলার প্যাটার্নটাকে আমি লিম্ফ নোডে চিনেছি এই ম্যাক্রোফেজটার মধ্যে সেটাই আছে। তখন এই হেল্পার টি সেল 1টা এবার রিলিজ করবে কি কি, দেখেন এটা আমাদের মনে রাখতে হবে, এমসিকিউতে আসে হেল্পার টি সেল 1 কি রিলিজ করে। হেল্পার টি সেল 1 রিলিজ করে আমাদের যে এক নাম্বার হচ্ছে যে ইন্টারফেরন গামা, ইন্টারফেরন গামা। তাহলে এই ইন্টারফেরন গামা টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, হ্যাঁ, এই দুইটা রিলিজ করে। আচ্ছা, তো এর মধ্যে ইন্টারফেরন গামাটা আমরা সবাই জানি, ইন্টারফেরন গামার কাজ কি? ইন্টারফেরন গামাটা এই ম্যাক্রোফেজকে ফ্যাগোসাইটোসিস করতে হেল্প করে চারটা মেকানিজমে। একটা হচ্ছে কি, ওকে ফ্যাগোলাইসোসোম তৈরিতে হেল্প করবে, তারপর হচ্ছে ফ্রি রেডিক্যাল তৈরিতে হেল্প করবে, ডিফেন্সিন তৈরিতে হেল্প করবে, এবং ম্যাক্রোফেজটাকে অ্যাপোপ্টোসিস অর্থাৎ অটোফ্যাগি করতে হেল্প করবে। এভাবে সে ম্যাক্রোফেজকে হেল্প করে। আর অন্যদিকে এই যে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, এই টিউমার নেক্রোসিস ফ্যাক্টরের কাজ কি কি? এই টিউমার নেক্রোসিস ফ্যাক্টরের কাজ হলো ও এন্ডোথেলিয়াল সেলসের মধ্যে সিলেক্টিন এক্সপোজ করবে বেশি বেশি। তাহলে এন্ডোথেলিয়াল সেলসের সাথে তখন সার্কুলেটিং নিউট্রোফিল, মনোসাইট, লিম্ফোসাইট এগুলো অ্যাটাচড হয়ে ডায়াবেটিসিস হয়ে ওরা কোথায় চলে আসবে, অ্যাট দ্য সাইট অফ ইনফ্লামেশনে। তাহলে ও এক ধরনের ক্যামোকাইন, ঠিক আছে। অন্যদিকে সে হাইপোথ্যালামাসে গিয়ে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসের মাধ্যমে ফিভার করবে, এটা আমরা আগে ব্যাখ্যা দিয়েছিলাম। তাহলে এই কারণে ইনফ্লামেশন হলে ফিভার আসে। আরেকটা হচ্ছে যে সে ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিল, অর্থাৎ এই অ্যাট দ্য সাইট অফ ইনফ্লামেশনে যে ম্যাক্রোফেজগুলো আছে এবং ক্যামোট্যাক্সিসের কারণে যে নিউট্রোফিলগুলো আসবে, এই যে ধরেন এটা হলো নিউট্রোফিল, এই নিউট্রোফিলগুলোকে সে কি করবে, অ্যাক্টিভেট করবে। অ্যাক্টিভেশন করলে কি হবে, নিউট্রোফিলগুলো তখন বেশি বেশি ফ্যাগোসাইটোসিস করতে পারবে এবং এক্সট্রা সেলুলার ব্যাকটেরিসাইটাল প্রোটিন রিলিজ করে এই যে ব্যাকটেরিয়াগুলো এখনো বাহিরে আছে ওদেরকে ডিস্ট্রয় করে ফেলবে, ঠিক আছে। আচ্ছা, এই কাজগুলো হচ্ছে টিউমার নেক্রোসিস ফ্যাক্টরের কাজ। এখন অন্যদিকে দেখেন আমরা তাহলে হেল্পার টি সেল 1 এর কাজটা শেষ করলাম। আচ্ছা, এখন চলে আসি হেল্পার টি সেল 17। তাহলে হেল্পার টি সেল 17 এর সাথেও এই ম্যাক্রোফেজটার সিগন্যাল 1 এবং সিগন্যাল 2 যখন হবে, তখন এই ম্যাক্রোফেজটা হেল্পার টি সেল 17 এর উপরে রিলিজ করবে ইন্টারলিউকিন 1, 6 এবং হচ্ছে
23। ওকে, এই তিনটে ইন্টারলিউকিন যখন রিলিজ করবে তখন এই হেল্পার টি সেল 17 বুঝবে যে ঠিক আছে, আমি লিম্ফ নোডে যে ব্যাকটেরিয়াটাকে চিনেছি এই ম্যাক্রোফেজটার এই শর্ট পেপটারটাও ওই একই ব্যাকটেরিয়া। তখন আমার এই যে হেল্পার টি সেল 17, এই হেল্পার টি সেল 17টা তখন বিভিন্ন ইন্টারলিউকিন রিলিজ করবে। তাহলে কি কি ইন্টারলিউকিন রিলিজ করবে হেল্পার টি সেল 17? ও হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইন্টারলিউকিন, এগুলো এমসিকিউতে আসে, ইন্টারলিউকিন 17 রিলিজ করবে, আর একটা হচ্ছে ইন্টারলিউকিন 22 রিলিজ করবে। ঠিক আছে, তাহলে এই দুইটা ইন্টারলিউকিন। এখন আমরা দেখি কোনটার কাজ কি। এই ইন্টারলিউকিন 17 এর কাজ হলো, তাহলে এই ইন্টারলিউকিন 17 এর কাজ হলো ও এই যে অ্যাট দ্য সাইট অফ ইনফ্লামেশনে যে ম্যাক্রোফেজগুলো ছিল ওই ম্যাক্রোফেজকে স্টিমুলেট করবে বেশি বেশি ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6 এবং টিএনএফ রিলিজ করার জন্য। তো এই যে আমরা জানি কি এই ইন্টারলিউকিন 1, 6, টিএনএফ ওরা হলো কি প্রো ইনফ্লামেটরি সাইটোকাইনস, এবং ওরা হচ্ছে তখন আরো বেশি বেশি নিউট্রোফিল, মনোসাইট ওদেরকে এই অ্যাট দ্য সাইট অফ ইনফ্লামেশনে কেমোট্যাক্সিস করে নিয়ে আসবে। এছাড়াও এই ইন্টারলিউকিন 1টা কি করে, ও অ্যাকিউট ফেজ প্রোটিন তৈরিতে হেল্প করে। এই ইন্টারলিউকিন 6টাও অ্যাকিউট ফেজ প্রোটিন তৈরিতে হেল্প করে। তাছাড়া এই টিউমার নেক্রোসিসের ফ্যাক্টরের কাজটা একটু আগে আমরা বলেছি। তো ওভারঅল ওরা কি করবে, আরো বেশি বেশি নিউট্রোফিল এবং মনোসাইটকে অ্যাট দ্য সাইট অফ ইনফ্লামেশনে নিয়ে আসবে। আচ্ছা, অন্যদিকে ইন্টারলিউকিন 17 আরেকটা কাজ হলো ও নিউট্রোফিলকে, এই যে দেখেন এখানে যে নিউট্রোফিলগুলো আসলো কেমোট্যাক্সিসের কারণে, ওই নিউট্রোফিলগুলোকে সে অ্যাক্টিভেট করবে। তখন এই নিউট্রোফিলগুলো বেশি বেশি ফ্যাগোসাইটোসিস করবে। এবং আমরা জানি নিউট্রোফিল এটা টেন্ডস টু, যে নিউট্রোফিলকে আমাদের টু সাইড সোর্ড বলা হয়, অর্থাৎ ও হচ্ছে একদিকে ফ্যাগোসাইটোসিস করবে যেটা আমার জন্য উপকারী, অন্যদিকে সে এক্সট্রা সেলুলার প্রোটিন রিলিজ করে, এক্সট্রা সেলুলার প্রোটিওলাইটিক এনজাইম রিলিজ করে বিভিন্ন। এই প্রোটিওলাইটিক এনজাইমগুলো কি করে, এক্সট্রা সেলুলার যে ব্যাকটেরিয়াগুলো আছে ওই ব্যাকটেরিয়াগুলোকে ডিস্ট্রয় করবে, সাথে আমার নর্মাল যে সেল আছে, এটা হলো আমার সেল, হিউম্যান সেলগুলো, সোমাটিক সেল ধরুন, এই সেলগুলোকেও সে ডিস্ট্রয় করে ফেলে। এটা হলো তার জন্য মানে একটা ব্যাড ইফেক্ট। এই সেল ডিস্ট্রয়েড সেলগুলো, সেলুলার ডেব্রিসগুলো পরবর্তীতে কি তৈরি করে, পাস তৈরি করে। ঠিক আছে, ওইখানে টু সাইড সোর্ড বলা হয়, একটা তার বেনিফিশিয়াল ইফেক্ট আর একটা অ্যাডভার্স ইফেক্ট। আচ্ছা, যাই হোক, তাহলে এই নিউট্রোফিলকে অ্যাক্টিভেট করছে ইন্টারলিউকিন 17। আর ইন্টারলিউকিন 22 এর কাজ হলো, দেখেন আমরা একটু আগে দেখিয়েছি, আমরা উপরের দিকে আসি একটু, দেখেন এখানে আমরা আমাদের স্লাইড শুরু করেছিলাম কিভাবে, এই যে এপিথেলিয়াল সেল বা মিউকোসাল লেয়ার, এই যে তাহলে এই যে আমরা কি বলেছি, এই যে ব্যাকটেরিয়াটা এই এপিথেলিয়াল লাইনিং বা মিউকোসাল লাইনিংটা ইনভেড করার পরবর্তীতে কি করছে, সে এই টিস্যুতে ঢুকেছে। তাহলে আমার এখানে যে কোনো একটা যদি লিশন থাকে, ওই লিশনটাকে অফ করতে হবে। তখন এই ইন্টারলিউকিন 22টা কি করে, এই যে দুইটা এপিথেলিয়াল সেলের মাঝখানে টাইট জাংশন ফর্ম করে, ফলে যাতে আর অতিরিক্ত ব্যাকটেরিয়া এদিক দিয়ে না ঢুকতে পারে, টাইট জাংশন তৈরি করে দিবে সে। একই সাথে সে এই এপিথেলিয়াল সেল বা মিউকোসাল সেলগুলো থেকে আরেকটা ব্যাকটেরিসাইডাল প্রোটিন রিলিজকে স্টিমুলেট করে, ফলে তখন এই এপিথেলিয়াল সেলগুলো ওই প্রোটিনটা রিলিজ করবে। প্রোটিনটার নাম কি, ডিফেন্সিন। এটা হলো একটা ব্যাকটেরিসাইডাল প্রোটিন। এই ডিফেন্সিনটা তখন কি করবে, এই ব্যাকটেরিয়াগুলোকে ডিস্ট্রয় করতে হেল্প করবে এই ডিফেন্সিন প্রোটিনটা। তাহলে এই হলো আমাদের ওভারঅল হেল্পার টি সেল 1 মেডিয়েটেড ইমিউনিটি। তাহলে আমি একবার সংক্ষেপে ব্রিফ করি। একটা ব্যাকটেরিয়া এপিথেলিয়াল বা মিউকোসাল ব্যারিয়ার ভেদ করে আমাদের টিস্যুতে ঢুকলো, টিস্যুতে ম্যাক্রোফেজ আছে, ডেনড্রাইটিক সেল আছে, ডেনড্রাইটিক সেল এবং ম্যাক্রোফেজ ওকে ফ্যাগোসাইটোসিস করে MEC2 পেপটাইড কমপ্লেক্স করে প্রেজেন্ট করবে। ম্যাক্রোফেজটা এখানে অপেক্ষা করবে, অ্যাট দ্য সাইট অফ ইনফ্লামেশন ডেনড্রাইটিক সেল চলে যাবে লিম্ফ নোডে, ডেনড্রাইটিক সেলটা লিম্ফ নোডে গিয়ে সে কি করবে, হেল্পার টি সেল 1, হেল্পার টি সেল 17, ফলিকুলার হেল্পার টি সেল তৈরি করবে। এই হেল্পার টি সেল 1 এবং হেল্পার টি সেল 17টা অ্যাট দ্য সাইট অফ ইনফ্লামেশনে চলে আসবে, আর ফলিকুলার হেল্পার টি সেলটা লিম্ফ নোডের কর্টিক্যাল এরিয়াতে গিয়ে বি সেলকে অ্যাক্টিভেট করবে। তখন ওই বি সেলটা অ্যাক্টিভেটেড হয়ে প্লাজমা সেল, ওই প্লাজমা সেল থেকে তৈরি হবে অ্যান্টিবডি। ওই অ্যান্টিবডিগুলোও তখন ব্লাড সার্কুলেশনের মাধ্যমে অ্যাট দ্য সাইট অফ ইনফ্লামেশনে চলে এসে ফ্যাগোসাইটোসিস করার জন্য অপসনাইজেশন করবে। অপসনাইজেশন করার মাধ্যমে ওরা আমাদের এই ম্যাক্রোফেজ এবং ডেনড্রাইটিক সেলকে ফ্যাগোসাইটোসিস করতে হেল্প করবে।
আর এই হেল্পার টি সেল 1 এবং হেল্পার টি সেল 17টা এট দ্য সাইট অফ ইনফ্লামেশনে এসে এই রেসিডেন্ট ম্যাক্রোফেজগুলোর সাথে আবার সিগন্যাল 1 এবং সিগন্যাল 2 করবে, তখন ম্যাক্রোফেজটা ওদের উপরে কিছু স্পেসিফিক ইন্টারলিউকিন রিলিজ করবে, তার প্রেক্ষিতে এই হেল্পার টি সেল 1টা রিলিজ করবে ইন্টারফেরন গামা টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, আর হেল্পার টি সেল 17 রিলিজ করবে ইন্টারলিউকিন 17 এবং ইন্টারলিউকিন 22। তো প্রত্যেকটা ইন্টারলিউকিন তার স্পেসিফিক কাজগুলো করবে, এইভাবে তারা এই ফরেন ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করতে হেল্প করবে। এইভাবে আমাদের ইনফ্লামেশনটা হয়, এবং এই ইনফ্লামেশন হওয়ার সময় যে সাইটোকাইনগুলো আসে যেমন ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, তারপরে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, এগুলোর কারণে অ্যাকিউট ফেজ রেসপন্স হয়। অ্যাকিউট ফেজ রেসপন্স কি, যেমন সিরাম অ্যামালয়েড এ, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, ফাইব্রিনোজেন ইত্যাদি প্রোটিনগুলো বেড়ে যায়। ওই কারণে আমরা ইনফ্লামেশন হলে সাসপেক্ট করলে সি রিঅ্যাক্টিভ প্রোটিনটা টেস্ট করি। এছাড়াও টিউমার নেক্রোসিস ফ্যাক্টর এবং আদার্স ইন্টারলিউকিনের কারণে আমাদের ফিভার আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।